This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার তেল পাবেই নোবেল আসছে এবারে। একটা 2 দশক পুরনো বাংলা গান, কিন্তু সেটা স্মৃতি খুঁড়ে বার করে আনলাম আমরা নয়, ওই ডোনাল্ড ট্রাম্প। কারণ কয়েকদিন আগেই তিনি ছিলেন শান্তির নোবেলের দৌড়ে, আপনাদের মনে আছে। সেখান থেকে হঠাৎ কী হলেন? বনে গেলেন তেলের দখলদার। এই ট্রাম্পের ত্রিসীমানায় শান্তি শব্দটা না আর জাস্ট নেই, বরং এই পদক্ষেপে ট্রাম্প প্রমাণ করে দিয়েছেন যে তিনি বরং দুনিয়ার সেরা যুদ্ধবাজ। এরপর আর যাই হোক, শান্তির নোবেলের আশা ওনার ছেড়ে দেওয়া উচিত। দেখুন, সস্ত্রীক যেভাবে ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করে তিনি তুলে নিয়ে এসছেন, তাতে কিন্তু গোটা বিশ্ব চমকে গেছে। এটা নতুন খবর না। যেটা নতুন খবর সেটা হচ্ছে এই যে যুদ্ধ, এই যে দখল, সবটাই তেলের নিয়ে, মানে তেলের দখলদারি নিয়ে। সেটা নিয়ে ট্রাম্প কিন্তু আর কোনো রাগঢাক রাখছেন না। কষ্ট করে ভেনেজুয়েলা দখল করেছেন, এবার লাভের গুড়টা তিনি খাবেন। কিভাবে খাবেন সেটাও ঘোষণা করে দিয়েছেন। কোথাও কোনো রকম ইতস্তত ভাব নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই, একটু রেখে ডেকে করার প্রচেষ্টা নেই, সব খুললাম। নিজের ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প পরিষ্কার লিখেই দিয়েছেন যে ভেনেজুয়েলার থেকে 50 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল নেবে আমেরিকা, আর বাজার মূল্যেই সেই তেলটা বিক্রি হবে। এটা দেখে আপনারা ভাবতে শুরু করেছেন তো যে মানে তাহলে নিচ্ছে আর কি, এতটা তার প্রয়োজন। তিনি বাবু কহিলেন বুঝেছে উপেন, সেইভাবে আর কি তিনি নিলেন ভেনেজুয়েলার তেলটা আর কি। কিন্তু ট্রাম্প এইটুকুনি লিখলে না হয় বলা যেত যে মানুষটা কিন্তু খারাপ না অতটা, দেশটা দখল করেছেন, কিন্তু জোর করে তো তেল নিচ্ছে না, ওই বাজার দর অনুযায়ী দামও তো দিয়ে দেবে বলেছে। ফাঁকা জায়গায় আপনি আপনার ঠেলাতে সব মালপত্র সাজিয়ে রেখে দিয়েছেন, কেউ নিয়ে গেল। দেখছিলাম মিজোরামে এগুলো আছে, জানেন তো, বহু জায়গায় ওরকম রাস্তার ধারে লোকে ঠেলার ওপর মালপত্র সবজি টবজি সাজিয়ে রেখে দেয়। মানুষজন আসে, নেয়, কিন্তু দামটাও রেখে দিয়ে যায়, যথাযথ দামটা। হ্যাঁ, সেই জায়গাতেই মনে হচ্ছিল যে হ্যাঁ, ট্রাম্পও তো সেরকম একটা ন্যায্য কাজ করছে। এইটাই তো মজা। এখানে এই ট্রাম্প বাকিদের থেকে আলাদা। আপনি যা ভাববেন উনি তার উল্টোটা করবেন। তিনি কি লিখেছেন জানেন? নিজের ওই সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা করে দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই বিপুল পরিমাণ তেল বিক্রির টাকাটা সেটা তার কাছেই থাকবে। মানে সোজা কথা, মাছের তেলে মাছ ভাজার মতো মানে বিষয়টা যে কিভাবে তিনি কার্যকরী করে দিলেন সেটা তার থেকে সবাই শিখতে পারেন। ভেনেজুয়েলা দখল করলেন, দখল করে তার তেলটা নিলেন, সেই তেলটা বেচবেন, বেচে ওই ভেনেজুয়েলা আক্রমণ করার খরচটাও তুলে নেবেন আর কি। বলা যায় না, ব্যবসায়ী তো, লাভটাও তার মধ্যে থাকবে আর কি। এবার দ্বিধাহীনভাবে সেটা তো তিনি লিখে বড়াই করে জানিয়ে দিচ্ছেন। কেউ কেউ বলতেই পারে এটা নির্লজ্জ স্বীকারোক্তি, কিন্তু ওই যে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, ঠাকুরের এই কথাটা বোধহয় নিজের মতো করে ট্রাম্প বুঝে নিয়েছেন। কারণ এই জায়গাটায় তিনি কোথাও গিয়ে যেন মানুষজনকে বুঝিয়ে দিচ্ছেন, জানেন তো, যে তার কাছে বিশ্ব বা মানবতা এই বস্তুটা আসলে কি। আপনারা খেয়াল করে দেখুন, যখন ওই ভেনেজুয়েলা দখল করেছিলেন, যখন মানে আক্রমণ করেছিলেন, বা যখন মাদুরোকে তুলে নিয়ে এসেছিলেন, কী কারণে তুলে নিয়ে এসেছিলেন? কারণ মাদক, ওখান থেকে নাকি মাদক চারপাশে ছড়িয়ে পড়ছে এবং মানুষজনের তার মানে ঠিকই তো ক্ষতি হচ্ছে। সুতরাং এই পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করে যাওয়ার জন্যই তিনি মাদুরোকে তুলে নিয়েছেন আর ভেনেজুয়েলা দখল করেছেন। মানে পুরোটাই মানবতার স্বার্থে, এরকম ধরে নিতে পারেন। কিন্তু ওই পুরো মানবতাটা যে আসলে মার্কিন মানবতা, বিশ্বের ডেফিনেশন মানে যে আসলে ওই আমেরিকা, এটা বুঝতে পেরেছিলেন? এবার বুঝুন। কারণ ওখান থেকে ওই মাদকের বদলে তিনি তেল নিচ্ছেন, আর সেই তেল বিক্রির টাকাটা সেটাও তিনি নিচ্ছেন। অবশ্য
এটা নতুন কিছু ব্যাপার না, জানেন তো। এটাতে অবাক হওয়ার যে খুব কারণ আছে এরকমও নয়, কারণ তেলের দখল নিতে মার্কিনীদের ঝাঁপিয়ে পড়ার ইতিহাসটা আজকের নয়, অনেক পুরনো। এরা অদ্ভুত একটা লোলুপতা আছে ওদের মধ্যে, তেল দেখলেই জিভ লক লক করে আর কি। কিছু লোক আছে যারা তেল খেতে পছন্দ করে, কিছু লোক আছে যারা তেল দিতে পছন্দ করে। আর ট্রাম্পের মতো বা আমেরিকার মতো কিছু দেশ আছে এবং তাদের প্রেসিডেন্টরা আছে যারা তেলটা দখল করতে পছন্দ করে। 1933-এর পর আরব ভূখণ্ডে তেল আবিষ্কারের সঙ্গে সঙ্গেই মার্কিনীরা সেখানে ব্যবসা গেড়ে বসেছিল। সৌদির রাজার কথায় সেই তেলের খনিটা যে দুই মার্কিন জিওলজিস্ট তারা খুঁজে বার করেছিলেন, তারপর তাদের হাত ধরেই তো তৈরি হয়েছিল দুনিয়ার প্রথম তেল কোম্পানি অ্যারামকো, যার পুরো নামটা হচ্ছে আরব আমেরিকান কোম্পানি। মানে তেল উত্তোলনে মার্কিনী যোগসাযোগের সেই শুরু, সেই যোগসাজশ থেকে জন্ম হলো পেট্রোডলার অর্থনীতির। এক কথায় যার মানেটা হলো আরব থেকে তেল তুলে তা বিশ্ববাজারে পৌঁছবে আমেরিকা, কিন্তু সেই তেল বিক্রি হবে একমাত্র মার্কিন ডলারে। এবার দেখুন, যে দেশই এই সিস্টেমটা ভেঙে বেরোতে চেয়েছে তার ওপরেই তো সামরিক শক্তি নিয়ে আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে, তা সে সাদ্দাম হোসেনই হোক বা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। তারা অনেকেই ভেবেছিলেন যে বেশ কিছুটা ইউরোর মাধ্যমে তারা বিক্রি বাটা করবেন আর কি, অন্যান্য জায়গায় সোজা কথায় বিক্রি করবেন, আমেরিকার ওই তাঁবের থেকে বেরিয়ে আসতে চাইবেন। সেটাই পছন্দ হয়নি। তার ফল কী হয়েছে আপনারা জানেন, গল্প একটাই, লড়াইটা আসলে পেট্রোডলার অর্থনীতির এই ভিত্তিটা বজায় রাখা, যার জন্যেই তো বারবার যুদ্ধে গেছে আমেরিকা। আর ওয়াশিংটনের নীতি মেনেই সেই যুদ্ধটা এবার ট্রাম্প করছেন। তবে তফাৎ একটাই, আগে তাও একটু রাগঢাক গুড়গুড় থাকতো, এরকম লজ্জা শরম ভুলে খুল্লা এই গোটা ব্যাপারটা কিন্তু একদম নতুন। এটা একদম ট্রাম্প ট্রেডমার্ক বলতে পারেন। মানে ভেনেজুয়েলার তেল লোটার প্ল্যানটা এই পরিষ্কারভাবে বিস্তারিতভাবে জানিয়ে দিলেন ট্রাম্প, এবং অদ্ভুতভাবে তার এই গোটা বিষয়টা তারা বলার সময় এমন করছেন যেন গোটা বিশ্বে তারা ঈশ্বর এবং তারা মানুষ সমাজের মতো ওরকম ছোটোখাটো বিষয় নিয়ে ভাবেন না, তারা অনেক বড়োভাবে ভাবেন। এবং এই যে ভেনেজুয়েলার মতো একটা ছোট্ট ক্ষুদ্র দেশ যেখানে মানুষ বলে কিছু লোকজন রয়েছে, তারা যে আসলে অত্যন্ত অধঃপতিত এবং অত্যন্ত খারাপ শ্রেণীর এবং খারাপ থাকা, কিছুই পারে না, কিছুই জানে না, এরকম একটা বিষয়। হাতে অনেক কিছু নিয়ে বসে আছে কিন্তু সেগুলোকে ব্যবহার করতে জানে না। তাদের কিভাবে বাঁচিয়ে রাখা যাবে, তাদের কিভাবে খাইয়ে পড়িয়ে বড় করা যাবে, সেই বিষয়টার জন্যই আশীর্বাদ করছেন ঈশ্বর। এরকমভাবেই তো বললেন কথাটা। কিভাবে তেল লুটবেন আসলে সেই প্ল্যানটাই জানালেন। এরপর আর আপনারা ওর কাছ থেকে কিছু শোনার আশা করবেন না, কারণ মার্কিন প্রেসিডেন্ট এখন ব্যস্ত নতুন আর একটা দেশ দখলের পরিকল্পনা নিয়ে। ট্রাম্পের নজরে এখন গ্রিনল্যান্ড, আর মার্কিন প্রশাসন বলছে যে দিনভর ওভাল অফিসে বসে ট্রাম্প আলোচনা চালিয়ে যাচ্ছেন। জানেন তো কীভাবে দখল করব এটা সিদ্ধান্ত হয়ে গেছে। ওটা জারি হোক, ওই গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ, সেটা ডেনমার্কের অধীনে রয়েছে। এখন একটা দেশের অংশ এইভাবে ইচ্ছে মতো দখল করার কথা বলা যায় কি না সেটা পরের কথা, ডেনমার্ক দেবে কি না এসব তো পরের কথা। আপনার বাড়িটা আপনি বেচবেন কি না, দেখবেন ইদানিং এই প্রমোটাররা বিভিন্ন জায়গায় হামলা টামলা করে আর কি। আপনার বাড়ি আপনি হয়তো প্রমোটারের হাতে দেবেন না, ঠিক করে ফেলেছেন, নিজের বাড়ি ছোট বাড়ি যেরকম আছেন সেরকমই থাকবেন, কিন্তু প্রমোটাররা ঠিক করে ফেলেছেন না ওখানে তো 5 তলা বিল্ডিং হবে। সুতরাং মারধর, বিভিন্ন রকম গণ্ডগোল, সোজা কথায় আপনার বাড়ির ওপর আক্রমণের ঘটনা, এই খবর তো আমরা বহু শুনিয়েছি আপনাদের। এটাও খানিকটা সেরকমই। এটা ছোট প্রমোটার, ট্রাম্প তো বড় প্রমোটার। সিরিয়াসলি ওনার রিয়েল এস্টেটের বিজনেস, বড় বিজনেস, তাই জন্যই ওই মানসিকতাটা প্রমোটারদের মতোই আর কি। এখানে প্রমোটাররা একটা বাড়ি দখল করে, উনি একটা দেশ দখল করছেন, বা ওই গ্রিনল্যান্ডের মতো একটা বৃহত্তম দ্বীপ দখল করার কথা ভেবেছেন। মোদ্দা কথা দখল করবেন ঠিক করে নিয়েছেন, তিনি নিজের মতো করে ঠিক করে নিয়েছেন। ডেনমার্ক কী বললো থোড়াই কে, এবার কিভাবে দখল করবেন সেইটা নিয়ে ওনার বিশ্লেষণ চলছে। কিনবো না, কিনতে গেলে তো টাকা লাগবে, ওটা করব না, তাহলে ওদের রিকোয়েস্ট করব দিয়ে দিতে, মানে হুমকির মতো করে রিকোয়েস্ট করব।
রাজি হবে না, রাজি নাও হতে পারে। তাহলে কি আছে, তাহলে সেনা পাঠিয়ে দিই, বরঞ্চ সেনা পাঠিয়ে এই পুরো জিনিসটা দখল করে নিক, গল্প শেষ। সত্যি কথা বলতে কি, এই মার্কিন সেনা অভিযান করেই ওই বরফ ঢাকা দ্বীপের দখল নিতে চাইছেন ট্রাম্প। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হলেও হতে পারে। এবার সেই সমস্যাটাকে কতটা তিনি পরোয়া করবেন সেটা জানি না, কিন্তু সমস্যাটা কিন্তু খুব গুরুতর। কারণ এক্ষেত্রে নেটোর সদস্যভুক্ত রাষ্ট্রগুলো তারা কিন্তু আপত্তি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মার্কিন সূত্র কি বলছে, ওই নেটোর আপত্তিকে ট্রাম্প থোড়াই কেয়ার করেন, আমলই দিচ্ছেন না। বরং তিনি দেখে নিচ্ছেন যে ঠিক আছে, সেনা অভিযানটা তো রইলই, কিন্তু আর কীভাবে দখল করা যেতে পারে। এবার এই রকমভাবে যদি একটা জায়গা দখল করে নেওয়ার কেউ পরিকল্পনা করে, তাহলে কিন্তু তার বিভিন্ন ধাপ আছে আর কি। এবং সত্যি কথা বলতে কি, যে জায়গাটার যে জিনিসটার জন্য ট্রাম্পের এই জিপটা লক করছে, সেই জিনিসটা যাতে সহজে নিতে পারেন তার ব্যবস্থাও তো করতে হবে। ওই গ্রিনল্যান্ডের মাটির নিচে যে পরিমাণ ওই বিভিন্ন ধরনের মূল্যবান খনিজ পদার্থ রয়েছে, সেগুলোকে তো দখল করতে হবে। তাই জন্য ট্রাম্পের মনে হচ্ছে এটা চট জলদি এই গোটা বিষয়টা সামলে নেওয়ার একটাই রাস্তাই সেনা অভিযান। এবার সোভিয়েত জমানায় যখন ইউরোপে একটা রুশ বিরোধী একটা শক্তি, সামরিক শক্তি জন্ম নিয়েছিল, তখনই নেটোরও জন্ম হয়েছিল। এটা হচ্ছে বেসিক্যালি ওই রুশ বিরোধী সামরিক শক্তি। সোভিয়েতের পতন হয়েছে, কিন্তু এখনও ইউরোপে ওই রুশ আধিপত্যের বিরুদ্ধে তারাই লড়াইয়ের নেতৃত্বে রয়েছে। এবং এটা বাঁচিয়ে রাখা হয়, জানেন তো, এই ঠান্ডা লড়াইয়ের জায়গাগুলো এগুলো মাথায় রেখেই। এবং হয়তো শত্রুর রূপ বদলে যায়, কিন্তু প্রয়োজনটা তো আছে একটা প্রতিরোধ করার। এরকম একটা জায়গার থেকে এই নেটোকে বাঁচিয়ে রাখা হয়েছে। এবং এই নেটোর পেছনে আমেরিকার একটা বড় মদত ছিল। এবং এই দেখুন, সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় দুনিয়ার অন্যতর একটা সামরিক অভিযান চালানোর ব্যাপারে কখনো খুব একটা আমেরিকা দুবার ভাবেনি, কোথায় না কি করেছে। কিন্তু ইউরোপ, সেখানে কিন্তু তারা অত্যন্ত সতর্ক, এড়িয়ে চলে সচরাচর। এবার ভেনেজুয়েলা আক্রমণে সমর্থন খুঁজতে ট্রাম্প তুলে নিয়ে এসছেন ওই মনরো ডক্ট্রিনের প্রসঙ্গ। সেই মনরো ডক্ট্রিনের প্রথম শর্তটাই ছিল যে ইউরোপের বিষয়ে আমেরিকার নাক না গলানোর নীতিটা, সেটাই বজায় থাকবে। কিন্তু ট্রাম্পের ডক্ট্রিন বা ট্রাম্প কার্ড এইভাবে যদি দেখেন, সেটা তো সম্পূর্ণ অন্য পথে চলে। যে আগ্রাসী নীতির ফলে এখন তিনি নেটোকেও ভেঙে ফেলার জন্য তৈরি হচ্ছেন। এবার সেই জায়গার থেকেই যদি কমন শত্রুটাকে বদলে ফেলে ইউরোপিয়ান দেশগুলো, একটা সময় রাশিয়াকে রুখতে তারা আমেরিকার সাহায্যে ন্যাটো তৈরি করেছিল। এবার যদি তারা আমেরিকাকে রুখতে ওই ইউরোপের দেশগুলো নিজেদের বাঁচানোর স্বার্থে পুতিনের দ্বারস্থ হয়, তাহলে কী হবে বলুন তো? উলটপুরাণ হয়ে যাবে কি? দেখুন, তবে একটা মজা আছে জানেন তো, এক্ষেত্রে রাশিয়ার ভূমিকা কি হবে সেটা নিয়ে সবাই একটুখানি সন্দিগ্ধ। কারণ দেখুন, এই ভেনেজুয়েলার ঘটনা ঘটলো, এই গ্রিনল্যান্ড নিয়ে পরিকল্পনাটা প্রায় কষে ফেলেছেন। রাশিয়া একটা নিন্দে করেছে অবশ্য প্রথমে, কিন্তু খুব জোরালো কোনো প্রতিবাদ না এখনও কিন্তু দেখা যায়নি। এবং পুতিনের কোনো কড়া বক্তব্য, সেটাও এখনও দেখা যায়নি। আরেকটা জায়গার থেকে এরকম প্রবল কড়া বক্তব্য এখনও আমাদের নজরে সেভাবে আসেনি। শি জিনপিং, চীন। এবার দেখুন, কেউ কেউ বলতেই পারেন যে দুটো বৃহত্তম শক্তি এবং যাদের নিজেদের মধ্যে আবার একটা গভীর বন্ধুত্ব রয়েছে, তারা একজোট হয়ে এক্ষেত্রে এটা কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা। একটা সার্বভৌম রাষ্ট্রের ভেতরে ঢুকে সেখানকার প্রেসিডেন্টকে এরকমভাবে আরেকটা দেশ তুলে নিয়ে চলে এলো, বলা নেই কওয়া নেই। এরা চুপ কেন? সেই রকমভাবে ফেটে পড়ছেন না কেন? কেন প্রতিবাদ হচ্ছে না? কেন ওই যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো রয়েছে, রাষ্ট্রসংঘ টঙ্গ যাদের নাম আর কি, যেগুলো কোনো কামে লাগে না, তো সেইগুলো তারা কেন চুপচাপ? দেখুন, অনেকেই বলছেন এটা আসলে বৃহৎ শক্তিগুলোর পারস্পরিক পিঠ চুলকোনো। এই যে আমেরিকা ভেনেজুয়েলাটাকে দখল করে নিল, তেল দখল করে নিল, এবার গ্রিনল্যান্ড দখল করবে। সেখানে রাশিয়া, চীন এরা যদি আপাতত চুপ করে থাকে, সেইভাবে সরব না হয়,
তাহলে এবার যদি রাশিয়া ইউক্রেনের ওপর আঘাত করা বাড়িয়ে দেয়, মানে সোজা কথা, এবার যদি উঠে পড়ে লাগে ইউক্রেন দখল করার জন্য, ট্রাম্প এখনও বিরাট যে মানে তাদের থামানোর চেষ্টা করেছেন এমনও নয়, বরঞ্চ পক্ষান্তরে জেলেন্সকির বিরুদ্ধেই গেছেন তিনি। আর শি জিনপিং মানে চীন, তারা যদি এখন তাইওয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন আমেরিকার ভূমিকা কী হবে? এগুলো খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তখন কি হবে সেটা তো পরে দেখা যাবে, কিন্তু আপাতত লোকজন বলছে এগুলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার বিষয় আর কি, যে যার মতো করে ভাগ বাটোয়ারা করে নেবে আর কি। বড় শক্তিগুলো এটা করে কিন্তু। তো যাই হোক, আমরা আপাতত সেই পরবর্তী ক্ষেত্রটা পরবর্তী সময় এলে বলবো, কিন্তু আপাতত যেটা শুনছি বা বুঝছি, মানে যেটা ট্রাম্প বুঝিয়েছেন আমাদের, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড দখলের পেছনে তার একমাত্র কারণ এক্ষেত্রে নিরাপত্তা। এবার তিনি যেটা দেখান সেটা যে আসল কারণ হয় না, এটা সবাই জানেন। ওই মাদকের কথা বলে তেল দখল করেছেন, এবার নিরাপত্তার কথা বলে গ্রিনল্যান্ড দখল করেছে, সেখানকার খনিজ দখল করবেন, এটাই তো স্বাভাবিক। যুক্তি হিসেবে অবশ্য তিনি তুলে ধরছেন যে ওখানের সমুদ্রে নাকি কয়েকটা চীনা আর রাশিয়ান জাহাজ ঘুরতে দেখা গেছে, তার জন্য একটা পুরো আস্ত একটা দেশের অঙ্গকে দখল করে নিতে হবে। কিন্তু দেখুন, ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে চলেছেন এটা শুনেই ওই উত্তর আটলান্টিকে নরকযান পাঠিয়ে বসে আছেন পুতিন। ইরানের তেল বোঝাই জাহাজ মারিয়ানাকে তাড়া করে ওই মার্কিন সেনা স্পেশাল ফোর্স যদি সেখানে তার উপরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, সেই জাহাজকে রক্ষা করতে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন আটলান্টিকে ভেসে উঠেছে। ঠিক যেভাবে 1971 বঙ্গোপসাগরে ভেসে উঠেছিল রুশ সাবমেরিন, যা ভারতকে শিক্ষা দিতে এগিয়ে আসা ওই মার্কিন সপ্তম নৌবহরের গতিরোধ করেছিল। এবার গ্রিনল্যান্ড দখলে যাওয়া মার্কিন যুদ্ধ জাহাজের সামনে রুশ সাবমেরিন সে শেষ পর্যন্ত ভেসে উঠবে কিনা সেটার ওপর কিন্তু অনেক ইঙ্গিত সেটা কিন্তু নির্ভর করছে। এই সমস্ত ছোট ছোট ইঙ্গিত দেখে আপনাদের বুঝতে হবে যে আসল অঙ্কটা কোন দিকে যাচ্ছে। তবে এই বিভিন্ন যে রণসজ্জা, মানে কোথাও রণতরী, কোথাও যুদ্ধবিমান, কোথাও নতুন সেনা সমাবেশ, এইগুলো অনেক কিছুর ইঙ্গিত দেয়। এই যে ভারত তার পূর্ব সীমান্তকে মোটামুটি একটা যুদ্ধক্ষেত্র ধরে নিয়েই যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিতে শুরু করেছে, সেনা সাজাতে শুরু করেছে, সেটাও কি কিছু ইঙ্গিত দিচ্ছে না? দিচ্ছে তো বটেই। আমরা পরিষ্কার বুঝতে পারছি, আমরা যেভাবে প্রত্যেক দিন ওই বাংলাদেশের পরিস্থিতি খারাপ হতে দেখছি এবং আমরা যেভাবে সেটাকে ভাবছি, পরিস্থিতি তার থেকে অনেকটাই খারাপ। এবং আমাদের দেশ বুঝে গেছে যে এবার সতর্ক হওয়ার সময় এসছে, এবং সেটা এমনি সতর্কতা না, একদম যুদ্ধকালীন সতর্কতা। দেখুন, অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে যে একেবারে মিশে গেছে এবং দুটো দেশের এক হয়ে যাওয়া যে জাস্ট সময়ের অপেক্ষা, এই রকম একটা জায়গায় তিনি নিয়ে যেতে চাইছেন। যদি একবার এই সামনে যে নির্বাচনটা আছে, সেই নির্বাচনটাকে কোনোভাবে তিনি রিগিং করে হোক, মেরে হোক, ধরে হোক একবার জিতে যেতে পারেন, মানে তার ওই জামাত ঠামাত সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের যদি একবার জিতিয়ে নিয়ে আসতে পারেন, যদি ওখানে গণতান্ত্রিক কোনো সরকার না আসে, তাহলে কিন্তু ওই পাকিস্তান আর বাংলাদেশ যে কোনো সময় এক হয়ে যাবে। একই দিকে তো এগোচ্ছে। বাংলাদেশের ধারাবাহিকভাবে যেভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছে, সেটাও তো আরও বেশি করে প্রমাণ করছে যে লক্ষ্যটা আসলে ভারত। আজ আরও একজন হিন্দু খুন হয়েছে, এই নিয়ে 18 দিনে হিন্দু হত্যার সংখ্যা হলো 8। তার সাথে হিন্দু মহিলাদের ধর্ষণ, নির্যাতনের কথা, এগুলো নয় বাদই দিন। এবার এগুলোও কিন্তু ইঙ্গিত। এটাই তো ঘটেছিল ওই 7-এর দশকে, প্রথমে হিন্দুদের ওপর নির্যাতন, যার জেরে 1 কোটিরও বেশি হিন্দু ওই 71-এ ভারতে চলে আসে শরণার্থী হিসেবে। আর তারপর নির্যাতন চালানো হয় বাংলাদেশের ধর্মনিরপেক্ষ মুসলিমদের ওপর। এবার বাংলাদেশের ওই পাক সেনার অপারেশন সার্চ লাইটের আদলেই তো বাংলাদেশ সেনা ডেভিল হান্ট চালিয়ে যাচ্ছে। এবার কি হবে? হবে সেটাই যেটা তখন হয়েছিল, আমাদের সীমান্তে ওই হিন্দু শরণার্থীর ভিড় বাড়বে, আর সেই ভিড়ে পরিচয় ভাঁড়িয়ে কিছু জঙ্গিও ঢুকে পড়তে পারে। আর তারপর
হয়তো তারা আমাদের দেশের মধ্যে ঢুকে পড়ে বিদেশি শক্তির সবুজ সংকেত পেলেই উত্তর পূর্বাঞ্চলে অশান্তি সৃষ্টির জন্য ঝাঁপিয়ে পড়বে। এই জন্যেই উত্তর পূর্বাঞ্চলে বিশেষ বাহিনী মোতায়েন করেছে ভারত। এই বাহিনী 1971-এর মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা নিয়েছিল। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিত এই বাহিনী, কারিগরি সহায়তা করতো এই বাহিনী। সেই বাহিনী আবার ওখানে ফিরিয়ে আনা মানে, বুঝতে পারছেন, ভারত এরকমই আবার একটা কিছু ঘটবে সেটা আশঙ্কা করতে শুরু করেছে। সুতরাং এতটুকু ঢিলে দিচ্ছে না। শুধু যে সেনা সমাবেশ তাও তো নয়, হলদিয়া বন্দর অঞ্চলে সমুদ্রের দখলও শিগগিরই নৌসেনা নিয়ে নিতে চলেছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সাম্প্রতিককালে আমরা দেখেছি যে পাকিস্তানি নৌবহর, নৌসেনা, জাহাজ এগুলো নিয়মিত এসে পৌঁছচ্ছে। এবার অপারেশন সিঁদুর আমরা দূর থেকে দেখতাম রাজস্থান সীমান্তের ওখান দিয়ে ড্রোন আসছে, নামানো হচ্ছে সেগুলোকে। কিন্তু দেশের পূর্ব সীমান্তে ব্ল্যাকআউটও হয়নি, সাইরেনও বাজেনি। কিন্তু এবার মাথায় রাখবেন, আমরা যুদ্ধক্ষেত্রের খুব কাছে বসে রয়েছি। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রই বলছি কারণ ক্ষেত্রটা প্রস্তুত, যুদ্ধ সেটা হয়তো সময়ের অপেক্ষা। যদি সত্যি সত্যি বাংলাদেশ ওখানে যদি তা মৌলবাদীরা মুক্ত মনা সাধারণ মানুষকে দাবিয়ে দিয়ে ক্ষমতা দখল করে নেয়, তাহলে যুদ্ধের ওই সাইরেন বেজে ওঠা হয়তো সময়ের অপেক্ষা। আমরা হয়তো এখনও বুঝতে পারছি না, কিন্তু দেশ যারা চালান তারা ভবিষ্যতের গন্ধ ইতিমধ্যেই পেয়ে গেছেন। হয়তো তাই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের গুরুত্বটা জাতীয় স্তরে হঠাৎ করেই অনেকটা বেড়ে গেছে। আপনারা ভাবছেন তো যে হঠাৎ করে প্রত্যেকবারই তো এরকম নির্বাচন হয়, এবারের নির্বাচনটাকে কেন্দ্র করে শুধু যে ওই জাস্ট পলিটিক্যাল লড়াই, রাজনৈতিক লড়াই, এ বলছেন আগলেবার 200 পার, এ বলছেন আমরাই ক্ষমতায় থাকবো, 50ও পেরোবে না, এই কথাগুলো আগের 21 পর্যন্ত যেরকম করে শোনাতো, হঠাৎ করে এইরকম ঠান্ডার মধ্যেও এই 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপটা হঠাৎ বেড়ে গেল কেন? কারণটা ওই ইঙ্গিতগুলো। ভারত বাংলাদেশ যুদ্ধে অভিজ্ঞতা সম্পন্ন রেজিমেন্টকে পুনরায় মোতায়েন করার সিদ্ধান্ত রীতিমতো মাস্টার স্ট্রোক বলে মনে করছেন সামরিক বিশারদরা। তাদের দাবি, 1971-এ যারা যুদ্ধে লড়েছিলেন তাদের মধ্যে অনেকেই বেঁচে নেই, অনেকে অবসর নিয়েছেন, কিন্তু সেই সময় যে কৌশল জেনে নিয়েছিল জওয়ানরা বা যে পাঠ নিয়েছিল গেরিলা যুদ্ধের, অথবা পাহাড়ের বিভিন্ন খাঁজে লুকিয়ে যে যুদ্ধের মহড়া চালানো হয়েছিল বা যুদ্ধ চলেছিল, সেই প্রশিক্ষণ বা পাঠের অভিজ্ঞতা নিয়েই এই রেজিমেন্টকে মোতায়েন করা হয়েছে উত্তর পূর্ব ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক অংশে। দেখুন, পাঁচিলের ওপারে থাকা বাংলাদেশের জন্য সেনা সমাবেশ, নৌঘাঁটি তৈরি, এগুলো তো হচ্ছে। যে বাংলাদেশ পাঁচিলের এপারে ইতিমধ্যেই ঢুকে বসে রয়েছে, তার জন্য কি হচ্ছে সেটা ভাববেন না। দেখুন, বাংলা থেকে বাংলাদেশিদের ছেঁকে বের করতে এই এসআইআর চালু হয়েছিল। মানে অন্যান্যবার এসআইআর স্বাভাবিক একটা প্রক্রিয়া হিসেবে যে কাজটা তার ছিল, ওই বললাম, এবার সবই আলাদা। এবারের ভোটও যেরকম আলাদা, এবারের এসআইআরটাও আলাদা। এবারের এসআইআরটা তো অনেকাংশেই আসলে এই অনুপ্রবেশকারীদের ছেঁকে বার করার জন্য। প্রশ্ন হচ্ছে যে এসআইআর তো প্রায় মাঝপথ পেরিয়ে গেছে, এই বাংলাদেশিদের ছেঁকে বের করতে কতটা সফল হবে এসআইআর? দেখুন, হাকিমপুর সীমান্ত দিয়ে যারা সরে পড়েছেন তাদের নাম তো ওই ভোটার তালিকা থেকে এমনিতেই বাদ গেছে, শুরুতেই নিখোঁজ বাদ। ওখানে আমরা তো অনেককেই দেখেছিলাম যাদের হাতে কিন্তু ওই আধার, ভোটার কার্ড সব আছে। ভোটার 2-4 জন আছেন যারা বেশ কয়েকটা ভোট দিয়ে ফেলেছেন আর কি, আমরা কথা বলতে শুনেছিলাম তাদের। সুতরাং তারা চলে যাওয়ার পর তাদের যে খুঁজে পাওয়া যায়নি এবং সেই জন্য তাদের নাম যে প্রথমেই বাদ চলে যাবে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু যারা থেকে গেছেন, যারা এই ভারতীয়দেরই বাবা কাকা বানিয়ে ওই ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের কি হবে? তাদেরও তো বাদ পড়ার কথা ওই এসআইআরের শুনানিতে, কারণ খসড়া তালিকায় মৃত আর নিখোঁজ ছাড়া কাউকে বাদ দেওয়া হয়নি। এবার শুনানিতে কতজনকে ডাকা হয়েছে? 2002-এর তালিকায় যাদের নিজেদের বা পরিবারের কারো নামই ছিল না, সেই 30 লক্ষ ভোটারকে, এবং প্রজেনি ম্যাপিংয়ে তথ্য বিচ্যুতির বিভিন্ন যে 24 লক্ষ
ভোটার, সব মিলিয়ে মোট 54 লক্ষ ভোটার তাদের ডাকা হয়েছে। বাদ পড়েছেন 58 লক্ষ, ডাক পেয়েছেন 54। এবার দুয়ে মিলে মানে 1,12,00,000। যারা ডাক পেয়েছেন তাদের অধিকাংশই ভোটাধিকার ধরে রাখতে পারবেন এরকম আশা করাই যায়। তার মানে কোটির গল্প নেই। গল্পটা 58 থেকে কতটা এগোবে সেটা নিয়েই বরং সংশয় রয়েছে। কেউ কেউ বলতে পারে যে কমেও তো যেতে পারে। সেগুলো তো রাজনৈতিক দলগুলোর তরজার বিষয়, তারা তাদের কাজটা করুক। কিন্তু রাজনৈতিক নেতাদের কাছে যেটা সংখ্যা, সাধারণ মানুষের কাছে সেটা শঙ্কা, আর নির্বাচনী কর্মীদের কাছে আশঙ্কা। দেখুন, 14ই ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, এটা মোটামুটি ঘোষিত, এবং তার জন্যই দিনরাত এক করে নির্বাচন কমিশন কাজও করছে, চাপও দিচ্ছে। 1 ফেব্রুয়ারির মধ্যে এসআইআরের শুনানি শেষ করতে হবে। আজ 7ই জানুয়ারি, হাতে 25 দিন বাকি। কিন্তু শুনানি বাকি কত জনের? লাখ লাখ মানুষের। সময়ে সকলের শুনানিটা শেষ করা যাবে কি না সেটা নিয়ে কিন্তু মানে কমিশনের মধ্যেই লোকজন রীতিমতো সন্দিহান, এবং সেক্ষেত্রে উভয় সংকট। কাজ শেষ করতেই হবে, ওই সময়ের মধ্যেই করতে হবে, এটা নির্বাচন কমিশন বলে দিয়েছে। কিন্তু তড়িঘড়ি কাজ শেষ করতে গেলে ভুল হয়ে যাবার চান্স তো অনেক বেশি। সেই সময় সেই তাড়াহুড়োয় ফাঁক গলে কোনো বাংলাদেশি বেরিয়ে যাবে না তো, সেই সংশয়টা তো থেকেই যাবে। আর কোনো সত্যিকারের নাগরিক তিনি বাদ পড়ে যাবেন না তো, সেই সংখ্যাটা নিয়েও একটা সংশয় থেকে যাবে। এবার সেই দুটো যদি একটাও হয় তাহলে কিন্তু এই এসআইআর নিয়ে এবারের এই তাম জাম বা এত আগ্রহ সব নিরর্থক হয়ে যাবে। আর যদি ধীরে সুস্থে করে দেরি হয় তাহলে নির্বাচন কমিশন যেদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে বলে ইতিমধ্যেই ঠিক করে রেখেছে, সেই দিনটা বদলে যাবে। এবং সবথেকে বড় কথা, তৃণমূলের কথাটাই সেক্ষেত্রে সত্যি হয়ে যাবে। তৃণমূল কি বলেছিল আরেকবার খেয়াল করে দেখুন, এসআইআর তড়িঘড়ি করে করা উচিত নয়, এসআইআর করতে মিনিমাম 2 বছর সময় লাগে। এবার নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা খবর পেয়েছি সেটা তো আশঙ্কারই বিষয়। এই উত্তুরে হাওয়া যেরকম মসৃণ গতিতে বইছে, তাপমাত্রা যেরকম মসৃণভাবে নামছে, এসআইআর কিন্তু অতটা মসৃণ গতিতে চলছে না। দেখুন, বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের র্যাম্পে 3 মৃত ভোটারকে হাজির করিয়েছিলেন, মনে আছে আপনাদের? মানে তাদের নাম মৃতের তালিকায় রয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে মৃত মানে ওই যে 3 ভোটার আর কি, যারা মৃত বলে পরিচিত হয়েছিলেন, তাদের 2 জনের মধ্যে ভুলটা নির্বাচন কমিশন আগেই শনাক্ত করেছিল এবং তাদের নামটা আবার তুলতে ওই 6 নম্বর ফর্ম পূরণ করিয়েছিল। এখানেই সন্দেহটা নির্বাচন কমিশনের মধ্যে দানা পাকতে শুরু করেছিল। বিহারে যে প্রক্রিয়াটা মসৃণভাবে মিটে গেল, সেটা বাংলায় এত হোঁচট খাচ্ছে কেন? বিহারের থেকে বাংলার মানুষের রাজনৈতিক সচেতনতা তো অনেক বেশি, তাহলে বাংলার মানুষের নথিতে এত জটিলতা কেন? এবং সেখানেই তাদের মধ্যে একটা সংশয় কাজ করছিল যে বিএলওদের একাংশের তরফে ইচ্ছে করে ভুল রেখে দেওয়া হচ্ছে না তো। এটা কিন্তু সত্যি বলছি, কমিশনের লোকজন সন্দেহ করতে শুরু করেছেন, এবং সেই জন্যেই ওই বিভিন্ন জায়গায় যেখানে এই ধরনের অভিযোগগুলো উঠেছে, মানে মৃতের নাম, মানে কোনো জীবিতের নাম মৃতের তালিকায় তুলে দেওয়া বা কোনো অস্বাভাবিক ভুল, সেগুলোর ক্ষেত্রে তারা তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। এবং তার সবথেকে বড় মানে লক্ষ্য হচ্ছে এর পেছনে বিএলওর কোনো গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখা। সোজা বাংলায় ইচ্ছা করে করা হয়েছে না অনিচ্ছাকৃত ত্রুটি, সেটাই খতিয়ে দেখা। এবার এর একটা রাজনৈতিক আঙ্গিকও রয়েছে। খেয়াল করে দেখুন, তৃণমূল শুরুর থেকেই বলে আসছে যে এত দ্রুত এসআইআর করা সম্ভব নয়। এবার সময়সীমার মধ্যে এসআইআর হয়ে গেলে রাজ্যবাসীর কাছে বার্তা যাবে যে অকারণে ভুল বোঝাচ্ছিল তৃণমূল। নির্বাচন কমিশন তো দেখিয়ে দিল যে কিভাবে কয়েক মাসের মধ্যে নির্ভুলভাবে এসআইআর করাটা সম্ভব। এবার সেই বক্তব্য রাখার জায়গাটাই অনেক বেশি শক্ত হয়ে যাবে, বা তারা শুরুর দিকে যে বক্তব্যগুলো রেখেছিলেন সেগুলো সত্যি বলে প্রমাণিত হবে যদি ভুল কিছু পাওয়া যায়। কেউ কি সেই লক্ষ্যে কাজ করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর স্থগিত রাখতে বলে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন। তার জবাবি চিঠিতে শুভেন্দু অধিকারী তো অভিযোগ করেছিলেন যে জাতীয় নির্বাচন কমিশনকে
কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। এবার সেই অভিযোগটা যদি সত্যি হয় তাহলে এই কালিমালিপ্ত করাটা হবে কাদের মাধ্যমে? বুঝতে পারছেন, এই বিএলওদের ওপরেই সন্দেহটা সব থেকে বেশি গিয়ে পড়ার সম্ভাবনা। বিশেষ করে নির্বাচন কমিশন বলে দেওয়ার পরেও এটা দেখা গেছে বিভিন্ন জায়গায় অসুস্থ এবং বয়স্ক ভোটারদের শুনানি কেন্দ্রে হাজির করা হচ্ছে। আপনারা খেয়াল করে দেখুন, কিন্তু নির্বাচন কমিশন প্রাথমিক যখন হইচইগুলো শুরু হয়েছিল, ওই বয়স্কদের যখন ওই ডেকে পাঠানো হচ্ছিল, সেটা নিয়ে সবাই সাধারণ মানুষ প্রত্যেকে তারা যখন বিরক্ত হচ্ছিলেন, ক্ষুব্ধ হচ্ছিলেন, তখন কিন্তু নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে 85 বছরের বেশি যারা বয়স্ক তাদের বাড়িতে গিয়ে সমস্ত কিছু দেখা হবে। এবং এটাও বলে দিয়েছিল যদি দেখা যায় যে কেউ ডেকে পাঠিয়েছেন এরপর এবং তাদের যদি আসতে হয়, তাহলে কিন্তু যারা ডেকে পাঠিয়েছেন সেই বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বলাই সাপ, তারপরেও তো দেখা যাচ্ছে যে এই বয়স্ক অসুস্থরা তারা আসছেন এই শুনানি কেন্দ্রে, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ হুইল চেয়ারে। এটা কি এই যে এখনও মানুষজনের হয়রানিটা অব্যাহত রয়েছে সেই দৃশ্যটা তৈরি করার জন্য? এবার সেই দৃশ্যটা তৈরি করার সুযোগ করে দিচ্ছেন কি না এই বিএলওরা, সেটাও তো খতিয়ে দেখা দরকার। কারণ এটা যত বেশি হবে তত কমিশনের বিরুদ্ধে একটা জনমত তৈরি হবে এবং তার প্রতিফলন ভোটের বাক্সে পড়বে এবং সেক্ষেত্রে কমিশন তো ভোটে দাঁড়ায় না। সুতরাং গোটা বিষয়টা যে বিজেপির ঘাড়ে গিয়ে পড়বে এটা বিজেপি জানে। ওই জন্যই শুভেন্দু অধিকারী আগে ভাগে বলে দিয়েছেন যে নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। অর্থাৎ একটা সন্দেহ, সেটা কিন্তু বর্তমান। এই কারণেই নির্বাচন কমিশনের তরফে এই ক্ষেত্রগুলোতে অত্যন্ত কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দেখেছেন যে তারা ইতিমধ্যে যখন এর আগে একদম শুরুর দিক থেকে কাজে গাফিলতির জন্য মোট 7 জনের বিরুদ্ধে তারা এফআইআর করতে বলেছিলেন, আজ পর্যন্ত হয়নি। এই যে মুরুগানের ওপর হামলা, সেক্ষেত্রেও কি ব্যবস্থা নেওয়া হয়েছে, রিপোর্ট চাওয়া হয়েছিল, পরিষ্কার কিছু পাওয়া যায়নি। এবার এই জায়গাতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এবার ঠিক করেছে যে তারা নিজেরাই এবার এফআইআর করবে যদি তাদের কোনো অভিযোগ থাকে। আজও মালদায় ইংরেজবাজারে দেখুন, তারপরেও যে জিনিসগুলো তাদের ওপর চাপ হিসেবে বাড়ছে বা চাপছে, সেই জায়গাগুলো তো অব্যাহত রয়েছে। আজকেও মালদার ইংরেজবাজারে সম্প্রীতা চৌধুরী নামে এক বিএলওর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবার দাবি করেছে যে কাজের চাপেই তিনি মারা গেছেন। এবার দেখুন, এগুলো কোনোটাকে আবার তো বিচ্ছিন্ন ঘটনাও বলা যাচ্ছে না, কারণ এসআইআর শুরুর পর বেশ কিছু বিএলও মারা গেলেন এবং শুধু এ রাজ্যে নয়, অন্য রাজ্যগুলো যেখানে হচ্ছে সেখানেও। সুতরাং এগুলোকে তো আর বিক্ষিপ্ত ঘটনা বলা চলে না, কিছু একটা নিশ্চয়ই গন্ডগোল কোথাও না কোথাও রয়েছে। এবার তার সঙ্গে মানে সব কিছুরই তো উল্টো দিক আছে, আমি এবার উল্টো দিকটা বলছি। এই যে যাবতীয় ত্রুটি বিচ্যুতি এর দায়টা বিএলওদের ঘাড়ে চাপিয়ে যদি এখন নিজেরা এফআইআর শুদ্ধ করতে শুরু করে নির্বাচন কমিশন, তাহলে এই বিএলওদের ওপর চাপটা আরও বেড়ে যাবে না তো? সব মিলিয়ে না গোটা জায়গাটা এত জটিল হয়ে যাচ্ছে এবং তার মধ্যে রাজনৈতিক রেষারেষিটা যেভাবে ঢুকে পড়ছে, তাদের স্বার্থ যেভাবে জড়িত হয়ে যাচ্ছে, প্রশ্ন তো একটাই, এর ফাঁকে আপনার আমার ভবিষ্যৎটা মানে নাগরিক থাকা না থাকা এই প্রশ্নটা এটা আরও অনিশ্চিত হয়ে যাচ্ছে না তো? যদি ইচ্ছাকৃত ভুল বিএলওরা করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিক বা পদক্ষেপ নিক ইসিআই। আর অনিচ্ছাকৃত ভুল হলে সেক্ষেত্রে নিশ্চিতভাবে তারা বিবেচনা করবে। কিছু ভুল বিএলওদেরকে দিয়ে ফোর্সফুলি করানো হয়েছে, যা আপনি করে দিন আমরা দেখে নেব। কোনো অসুস্থ ব্যক্তির এসআইআরে যাবার দরকার নেই। বেশ কিছু বিএলও তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে এবং তারা মানুষকে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দিচ্ছে না, কিন্তু এটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং করে করা হচ্ছে এসআইআর বিরোধী একটা মানসিকতা তৈরি করা। যেমন কাকলিগঞ্জ দস্তিদার নিজেরটা আর স্বামীরটা ঠিক ফিল আপ করলেও মেয়ে ছেলে বউ
মা তাদের যেমন ইচ্ছা করে ভুল করেছিলেন, সেরকম কিছু বিএলওকে ইচ্ছা করে ভুল করানো হয়েছে। একটা অংশ যারা অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল কংগ্রেস করার জন্যই চাকরি পেয়েছেন। এখন স্ক্রুটিনির নামে যে ভয়ঙ্কর কাণ্ড কারখানা চলছে, এরপর আমরা পাশাপাশি দেখছি বিএলওরাও কাজের চাপে, হতাশায়, সমস্তভাবে এরা কেউ রোগে মারা যাচ্ছেন, কেউ আত্মহত্যা করেছেন। এই প্রত্যেকটা মৃত্যুর দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন যা করছে তার দায় তো মানুষ নিতে পারে না। এক একটা মানুষের প্রাণহানি, মানুষের দাম এই গণতন্ত্রে সব থেকে বেশি। তার বিরুদ্ধে যে সংস্থায় কাজ করুক তাদেরকে সামনের দিনে ভবিষ্যতে কিন্তু মানুষের সামনে দাঁড়াতে হবে। জীবিত ব্যক্তিকে মৃত যদি দেখানো হয়, এটাকে আমি মনে করি না কোনো অনিচ্ছাকৃত ভুল। এই ভুলের পেছনে নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা তৃণমূল আছে। অভিষেককে যাতে এই নিয়ে একটা বলবার সুযোগ করে দেওয়া যায়, এই বিএলওরা সেই কাজ করেছেন বলে আমি মনে করি। এবার দেখুন, যারা বিজেপির ওপর অতীতে ভরসা করেছেন তারা ঠিক কোন জায়গায় রয়েছেন সেটাও তো খতিয়ে দেখা দরকার। মানে সোজা কথায় যেগুলো বিজেপির ঘাঁটি বলে পরিচিত ছিল, সেই জায়গাগুলো নিয়ে বিজেপি কি এখন আত্মবিশ্বাসী থাকতে পারছে? সেই ঘাঁটিগুলোকে বেছে বেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আক্রমণ শুরু করে দিয়েছেন। এবং এটা দেখুন, সাম্প্রতিককালে একটা অদ্ভুত জিনিস দেখছি, জানেন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ইস্যু তুললেই বিজেপি চটপট তার মধ্যে একটা মানে ওই বলে না অ্যাকশানের একটা রিয়াকশান হয়। বিজ্ঞানের থিওরি মেনেই হয়তো হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু হচ্ছে। অভিষেক কোনো ইস্যু তুললেই বিজেপি চট জলদি তার একটা প্রতিক্রিয়া দিচ্ছে। যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুর দুয়ারে গিয়ে চা শ্রমিকদের ইস্যুটা তুললেন, শুভেন্দু অধিকারী কাল চা শ্রমিকদের নিয়ে সাংবাদিক বৈঠক করে ফেলেছেন। এবার অভিষেক 9 জানুয়ারি ঠাকুরনগরে যাবেন, ঠাকুর বাড়িতে পুজো দেবেন। 2023-এ নবজোয়ার যাত্রার সময় অভিষেক ঠাকুরনগরে গেছিলেন, কিন্তু ঠাকুর বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবার কিন্তু বাধা আসার সম্ভাবনাটা কম, কারণ এসআইআর আবহে মতুয়া ভোট নিয়ে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছে। এবার সেই সংশয়টা তার রাস্তাটা পরিষ্কার করে দেবে কিনা সেটা নিয়ে বিজেপিকে 100% নিশ্চিত হতে পারছে। দেখুন, শান্তনু ঠাকুর আজ মতুয়াদের প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। কেন করলেন? অভিযোগ জানাতে তো নিশ্চয়ই নয়, তাহলে নিশ্চয়ই নাগরিকত্ব নিয়ে কোনো আশ্বাস আদায় করতে। এবার স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়াদের আশ্বাস দেওয়ার পরেও শান্তনু ঠাকুরকে রাষ্ট্রপতির কাছে যেতে হচ্ছে কেন? এইসব প্রশ্নই কিন্তু আস্তে আস্তে উঠছে, জানেন তো। এদিকে মতুয়া এলাকায় বিজেপির আজকের প্রচারটা একেবারে এক জায়গায়, মানে যেখানে যত মতুয়া এলাকাগুলো ছিল সেখানেই বিজেপির আজকের প্রচারটা কেন্দ্রীভূত ছিল। অভিষেক যাবেন বলেছেন, বিজেপি প্রচার কেন্দ্রীভূত করে দিয়েছে। শুভেন্দু অধিকারী বনগাঁয় সভা করেছেন, হরিচাঁদ ঠাকুরের ছবি মাথায় নিয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য হাবড়ায় সভা করেছেন। এবার ভৌগোলিক দিক দিয়ে হাবড়ার বনগাঁ খুব দূরে নয়, তাহলে কাছাকাছি জায়গায় এতজন নেতাকে একসঙ্গে নামাতে হচ্ছে কেন? মানে একটা কথা যদি পাতে পড়ছে, অভিষেক যদি কোনো কর্মসূচি ঘোষণা করছেন ভবিষ্যতের, সেটাকে আজকেই তড়িঘড়ি কেন লড়ে যেতে নেমে পড়ছে বিজেপি? এটা কিন্তু ভেবে দেখার বিষয়। সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে, করবে। 2002 সালে যে মতুয়ারা ভোট দিয়েছিল, নির্বাচনে তাদের ভোটে জিতিয়েছিল, সেই লোকগুলো 26-এ ভোট দিতে পারবে কি পারবে না? 26-এর ভোটের ইস্যু নাগরিকত্ব, ফোকাসে মতুয়া ভোট, ভরকেন্দ্র ঠাকুরবাড়ি। কলকাতায় এসে মতুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই বার্তা নিয়ে ঠাকুরনগরে গিয়ে মতুয়া সমাজকে আশ্বস্ত করার চেষ্টা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে নিশানা করলেন তৃণমূলকে। বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। বিজেপি 6 বছর 7 বছর ধরে মতুয়াদের যে আশ্বাসটা দিয়েছিল, মতুয়া ভাইরা বুঝছে যে পূরণ করেনি। সুতরাং তারা জানে যে বিজেপিকে ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে জেতানো বা অন্য কোনো প্রতিনিধিকে জেতানো আর খাল কেটে কুমির আনা এক।
শুক্রবার ঠাকুরনগরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার বিরোধী দলনেতা হাজির হন মতুয়াগড়ের সভায়। ওই সময় বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া প্রতিনিধিদের সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। ইলেকশন কমিশন কেন এখন সিএ সার্টিফিকেটকে মান্যতা দিল, সেটা এসআইয়েরও গ্রান্ট হবে, আর এই যে লোকগুলো না করে পিছিয়ে পড়লো সেই লোকগুলোর আজকে দায়ভার কে নেবে? এটা আপনাকে মুখ্যমন্ত্রী এবং টিএমসি সরকারকে আজকে বলতে হবে, কৈফিয়ত দিতে হবে। মতুয়াদের নাগরিকত্বের কি হবে? ঠাকুরবাড়ির নামে দেওয়া মতুয়া কার্ড কি গৃহীত হবে? এই প্রশ্ন ঘিরে কার্যত রাজনীতির থ্রিলার চলছে বঙ্গ রাজনীতিতে। এসআইআর শুরুর পর ক্যাম্প করে মতুয়া কার্ড বিলোয় বিজেপি। এই ইস্যুতে বনগাঁয় গিয়ে মতুয়াদের বার্তা দেন খোদ মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই আপনারা ধর্মীয় কার্ড নিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? পাল্টায় দিন নাম না করে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। এখন অবধি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন, তার ভাতা বন্ধ হয়েছে। আপনার নাম যদি ইয়ারও কাটে, ডিওর কাছে আবেদন করবেন। ডিও যদি আবেদন বাতিল করে, সিও অফিসে যে আবেদন করবেন, দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মতুয়া সম্প্রদায় তৃণমূলের পাশে ছিলেন, আছেন, থাকবেন। এবং শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখনও মতুয়া সম্প্রদায় তৃণমূলের সঙ্গেই ছিলেন। মতুয়া মহাসংঘের হিসেবে সারা বাংলায় মতুয়া ভোটারের সংখ্যা 1,80,00,000 প্রায়। অন্তত 100টি বিধানসভা আসনে মতুয়া ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বলে সংগঠনের দাবি। 2019-এর লোকসভা ভোটের সময় বোঝা গিয়েছিল মতুয়াদের সমর্থন বিজেপির দিকে। 2021-এ নদিয়া, উত্তর 24 পরগনার মতুয়া প্রভাবিত আসনগুলিতে ভালো ফল করে পদ্ম শিবির। কিন্তু সিএএ জটিলতাকে হাতিয়ার করে মতুয়া মন ফেরত পাওয়ার চেষ্টা শুরু করেছে তৃণমূল। ঠাকুরবাড়ির দরজা ফের খুলতে চাইছে বাম কংগ্রেসও। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কী পরিস্থিতি দাঁড়াবে চর্চার বিষয় এখন সেটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায় ওই পরিযায়ী শ্রমিকদের র্যাম্পে হাঁটাবেন। এবার প্রথমে র্যাম্পে নিজে হেঁটেছিলেন, তারপর জীবিত অথচ কমিশনের খাতায় মৃত ভোটারদের হাঁটালেন। এবার পরিযায়ী শ্রমিকদের পালা। তৃণমূল সূত্রে খবর কি জানেন? প্রত্যেকটা ব্লক ধরে ধরে অন্তত 10,000 করে পরিযায়ী শ্রমিকের পরিবারকে আনার ব্যবস্থা হচ্ছে। এবার খেয়াল করে দেখুন, পরিযায়ী শ্রমিকদের সংখ্যা তুলে ধরেই বিজেপি এতদিন এই কর্মসংস্থান ইস্যুতে তৃণমূলকে নিশানা করছিল। এবার সেই সংখ্যাকেই নিজেদের শক্তিতে পরিণত করে উল্টো আঘাত করতে যাচ্ছে তৃণমূল। ওই বললাম, যা ওরা করছে সেটাকে এপাশে অন্যরা পুরো উল্টোভাবে দেখানোর চেষ্টা করছে। তৃণমূল কিছু বললে বিজেপি রিয়্যাক্ট করছে, আর বিজেপি কিছু বললে সেটাতে তৃণমূল তড়িঘড়ি ঝাঁপাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যেটা নেগেটিভ ছিল সেটাকেই পজিটিভ করার রাস্তাটা কিভাবে তৈরি হলো? রাস্তাটা কিন্তু এসআইআর তৈরি করে দিয়েছে। একটু টাইমিংটা খেয়াল করুন। পরিযায়ী শ্রমিকদের কাল র্যাম্পে হাঁটানোর আগেই তৃণমূলের দেখানো পথেই তো কমিশনকে হাঁটতে হয়েছে। পরিযায়ী শ্রমিক হেনস্থা ইস্যুতে তৃণমূলের দাবি কী ছিল একবার ভেবে দেখুন। তারা কি বলছিল? শুনানির কারণে ভিন রাজ্য থেকে যাদের ফিরতে হবে তাদের তো আর্থিক ক্ষতি হচ্ছে, কে পুষিয়ে দেবে সেটা? এই প্রশ্নই তো সুর চড়াচ্ছিল তৃণমূল। এবার কমিশন সূত্রের খবর হচ্ছে তারা কিন্তু এ ব্যাপারে পদক্ষেপ করছেন। এবার থেকে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের নথি দেখালেই চলবে, এবং এর জন্য সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিককে ওই শুনানি কেন্দ্রে যেতে হবে না। ওই যখন তারা ছিলেন না সেই সময় ফর্ম যেহেতু তাদের অনেকেরই বাড়ির লোকজন, আত্মীয় স্বজনরা জমা দিয়েছিলেন, তাদের এসে ওই তথ্যগুলো, প্রমাণগুলো জমা দিলেই নাকি চলবে। সেই করলো কমিশন। এটা আগে কেন বুঝতে পারলো না? এটা কিন্তু বিজেপির অভিযোগ হতে পারে। আবার এটাও হতে পারে যে বিজেপির সুবিধে যে করার জন্য কমিশন ঝাঁপিয়ে পড়ছে, এটা তৃণমূল এখন অভিযোগ করতে পারে। বলতেই পারে যে আমরা বলেছি বলেই পরিযায়ী শ্রমিকদের জন্য কমিশন এই ব্যবস্থাটা করলো। অথবা এটাও বলতে পারে ওই কমিশন বুঝতে পেরেছে যে হেনস্থা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা, এরা ক্ষুব্ধ হবে, এদের ভোটগুলো অন্য জায়গায় গিয়ে পড়বে,
তাই জন্য যাতে সেই নিয়ে ক্ষোভ দানা বাঁধতে না পারে, সেই জন্যই কমিশন তড়িঘড়ি এই সিদ্ধান্তগুলো নিয়েছে। মানে সোজা কথা হচ্ছে, তারা ছুতো নাতায় এটা বলার চেষ্টা করবে কমিশন এবং বিজেপি এক। এটা তো রাজনৈতিক লাইন, এটা হবেই। কিন্তু বাস্তবটা কি? একজন শ্রমিক মুম্বাই বা কর্ণাটক থেকে শুনানির জন্য কাজে ছুটি নিয়ে আসবেন, এটা যে হয়রানি, সেটা তৃণমূল বলার পর কমিশন বুঝতে পারলো? এই প্রশ্নটা তো এড়ানো যাবে না। তবে কে কি বুঝলো জানি না, এই পরিযায়ী শ্রমিকদের কিন্তু বা তাদের পরিবারকে কিন্তু তৃণমূল বোঝাতে চাইলো যে শাসক শিবির তাদের পাশে আছে। এটা বোঝানোর চেষ্টাতে তারা হয়তো প্রাথমিকভাবে অবশ্যই সফল। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটিয়ে সেটা আরও ফলাও করে প্রচার করবেন। দেখুন, আজ প্রথমে বালুরঘাটে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে দেখা করেছেন কুমারগঞ্জের ওই শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ তোলা ওসমান মোল্লার পরিবারের সঙ্গে। এবার খেয়াল করুন, একজন প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর সুযোগটাও ওই এসআইআরের কারণে। সেখান থেকে অভিষেক গেছিলেন তপনের এক পরিযায়ী পরিবারের সঙ্গে দেখা করতে। বালুরঘাট লোকসভার সাংসদকে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এবার সেইখানে দাঁড়িয়ে অভিষেক দুটো বিষয় প্রমাণ করার চেষ্টা করলেন। কি? এক, মহারাষ্ট্রের বিজেপির জোট সরকার বাংলার পরিযায়ী শ্রমিককে আটকে রেখেছিল, আর দুই, ওই শ্রমিক বিজেপি করা সত্ত্বেও সুকান্ত মজুমদার কোনো সাহায্য করেননি। মানে বিপদে পড়লে প্রয়োজনে বিজেপি কর্মীদেরও পাশে যে বিজেপি থাকে না, কিন্তু তারা থাকবেন, এই বার্তাটা দেওয়া হলো। কেন এটা হলো? কারণ গত কয়েকদিন ধরে বিজেপির নেতারা আবার উল্টো আহ্বান জানিয়ে আসছেন। তারা বলছিলেন না, কমিউনিস্ট, কংগ্রেস আর বিক্ষুব্ধ তৃণমূলরাও বিজেপিতে এলে স্বাগত। আজ সেটাই পাল্টা ফিরিয়ে দেওয়া হলো। মানে চাপ পাল্টা চাপের খেলাটা কীভাবে চলছে বুঝতে পারছেন? 21 বিধানসভায় দক্ষিণ দিনাজপুরের 6 আসনের মধ্যে 3টে বিজেপি পেয়েছিল, 3টে তৃণমূল। লোকসভায় বিজেপি জিতেছে, কিন্তু 4টে আসনে এগিয়ে আছে তৃণমূল। আর আজ উত্তর দিনাজপুরের ইটাহারে বিরাট রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গাড়ির ওপর উঠে ওই গোলাপের পাপড়ি ছড়িয়েছেন তিনি। এবার দেখুন, একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো বিষয়, এই যে সফরটা শুরু করেছেন অভিষেক, শুরুর থেকেই কিন্তু একটা অদ্ভুত বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন তিনি। হাব ভাব, যেভাবে ওই প্রথমে হেলিকপ্টার আটকে গেল, তারপর যেভাবে ওয়েট করলেন, যেভাবে তিনি ওই কালো গাড়িতে করে কনভয় নিয়ে ঢুকছেন, তার পেছনে ওই নিরাপত্তারক্ষীরা দৌড়চ্ছেন, হাত নাড়ছেন তিনি কালো গাড়ির থেকে। মানে একটা কিন্তু মানে ওই সব থেকে উঁচু পর্যায়ের নেতারা যেরকম হয় এটা সেরকম আর কি। এবার সেইখান থেকে যখন তিনি এই গাড়ির ছাদে উঠে এইভাবে পতাকা নাড়ছেন, এইভাবে গোলাপের পাপড়ি ছড়াচ্ছেন, গোটা বিষয়টা একটা অন্য ধরনের বডি ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু লক্ষ্য করার বিষয়, এটাকে আপনি এড়াতে পারবেন না। এবার অভিষেক জনমানসে ঠিক কোন জিনিসটা তুলে ধরার চেষ্টা করছেন, নেতা হিসেবে তিনি কোন জায়গাটায় রয়েছেন, কতটা উচ্চ পর্যায়ে রয়েছেন, সেটা তুলে ধরার চেষ্টা করছেন কতটা, এবং তার সঙ্গে সঙ্গে এটা আসলে তার দল কতটা উঁচুতে আছে সেই আত্মবিশ্বাস, এটা তুলে ধরার চেষ্টা করছেন কতটা। এগুলো কিন্তু রাজনৈতিক বিশ্লেষণের একটা বস্তু। এবং লক্ষ্য করার মতো বিষয় হলো 23-এর পঞ্চায়েত ভোটের সময় নবজোয়ার যাত্রায় নেমেছিলেন অভিষেক। 26-এর ভোটে ইস্যু ধরে ধরে কিন্তু তিনি আসলে জনজোয়ারে ভাসতে চাইছেন, এবং ওই র্যাম্পে করে মানুষের মধ্যে চলে যাওয়াই হোক বা এই রকম রোড শো করে এইভাবে মানুষের মধ্যে চলে যাওয়াই হোক, আসলে মোদ্দা কথা মানুষের মধ্যে পৌঁছানোটাতে তিনি কিন্তু জোর দিচ্ছেন। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার। একজন বিজেপির কর্মীও ছিলাম, এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে। আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে। ও বলছিল আপনি জেল থেকে ছেড়ে দিবে মেয়াদ শেষ হয়ে গেলে। সুকান্ত মজুমদার আপনাদের বলেছ প্রাক্তন বুথ সভাপতি, তার মানে তার কোনো দায়িত্ব নেই?
এক হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য 7 মাস ধরে। সুকান্ত মজুমদার 7 দিন থাকতে পারবে? সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন। তৃণমূল ভয় পাচ্ছে বলে আক্রমণ করছে এবং ওনাদের মিথ্যাচার আমি ভিডিও প্রকাশ করে ফাঁস করে দিয়েছি। সেখানে যে ভদ্রলোকের ব্যাপারে বলা হচ্ছে তার স্ত্রী বলেছে সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার ফোন করেছিল, সমস্ত কিছু করেছিল, কিন্তু পরিবার মাঝখানে প্রলোভনে পড়ে তৃণমূলের কাছে যায় এবং তৃণমূল তাদেরকে লোভ দিয়েছে, 2 লাখ টাকা দিয়েছে, আমার কাছে খবর 2 লক্ষ টাকা দিয়েছে এবং চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং বুঝতে পারছেন রাজনীতির খেলাটা কতটা জমে উঠেছে। সবাই কিন্তু নিজের মতো করে একটা বডি ল্যাঙ্গুয়েজ তুলে ধরছেন। আজ একদিনে 3টে জেলায় পা রেখেছেন অভিষেক। উত্তর দিনাজপুরের ইটাহারে যেখানে বিরাট জনপ্লাবন দেখা গেল, সেটা তৃণমূলের জেতা আসন, সঙ্গে সেখানে সংখ্যালঘু ভোট প্রায় 50%। অথচ সংখ্যালঘুদের জন্য আলাদা করে কিন্তু কোনো বার্তা ছিল না তার বক্তব্যে। উল্টে পরিযায়ী শ্রমিকের হয়রানি, কেন্দ্রের বঞ্চনা, এগুলোই গুরুত্ব পেয়েছে অভিষেকের বক্তব্যের মধ্যে। মানে চেনা সিলেবাসের চেয়ে আনসিন প্রশ্নে তিনি বেশি মনোযোগ দিচ্ছেন। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। 2 দিনাজপুরের পর মালদায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। এবার অভিষেকের সফরে মালদায় কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ, কারণ এখানেই চলতি মাসে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কয়েকদিন আগে চাঁচলে সভা করে গেছেন শুভেন্দু অধিকারীও, এবং মালদায় 51% সংখ্যালঘু ভোট। 21 ভোটে 12টা আসনের মধ্যে 8টাই তৃণমূল দখলে রেখেছিল। অথচ 24 লোকসভায় কি দেখা গেছে? তৃণমূল 2টো লোকসভার একটাও জিততে পারেনি। সুতরাং বুঝতে পারছেন, একে সংখ্যালঘু প্রধান এলাকায় ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার সম্ভাবনা, আর তার সঙ্গে সীমান্তবর্তী সংখ্যালঘু প্রধান এই মালদায় এটা যে রাজনৈতিক লড়াইটা অত্যন্ত উত্তেজক এবং ব্যতিক্রমী হতে চলেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। স্বাভাবিকভাবে বিজেপিরও সেখানে নজর পড়েছে। এবার বিজেপি যখন এতটা গুরুত্ব দিচ্ছে, তারা নিয়মিত ওখানে যাচ্ছে, ওখানে প্রধানমন্ত্রী যাবেন, শুভেন্দু অধিকারী গেছেন, তখন তৃণমূল তারা একটা চাপের মধ্যে থাকছে স্বাভাবিকভাবে। এবার সেই চাপটা আরও বেড়েছে গোষ্ঠীদ্বন্দ্ব আর ভাঙনের ফলে। গত সপ্তাহেই কংগ্রেসে ফিরে গেছেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনাজির নূর। এবার এটা দেখুন, মৌসম বেনাজির নূর কত বড় মাপের নেত্রী, তিনি যাওয়ায় কতটা এ পাশ থেকে ও পাশে ভোট শিফট করবে এগুলো তো পরের গল্প, কিন্তু মনস্তাত্ত্বিক হিসেবে এই পাশ থেকে ও পাশে চলে যাওয়া, এটার কিন্তু একটা প্রভাব আছে। বিশেষ করে এই কোতোয়ালি বাড়িতে যদি সবাই একজোট হচ্ছেন, এই বার্তাটা চারপাশে ছড়ায়, সেটার একটা অন্য মানে আছে। আর সেই মানেটা আরও বেশি করে বিঁধছে, তার কারণ শুধু তো ওই সরে যাওয়া বা ভাঙনটা নয়, গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটাও তো বিঁধছে শাসক দলের গায়ে। অভিষেক পৌঁছানোর 24 ঘন্টা আগেও ওই কালিয়াচকে এক তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনা ঘটেছে। এটাকে গ্রাম্য বিবাদ বলছে শাসক দল, কিন্তু বিজেপি যথারীতি এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ করছে। এবার গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ রাখতে কড়া অবস্থান যে তৃণমূল নিয়েছিল, এটা তো ঘটনা, মানে গোষ্ঠীদ্বন্দ্বটাকে তারা তো ওড়াতে পারেনি। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণে 70 জনের ওপর চেয়ারম্যান বদল হয়েছে রাজ্য জুড়ে। ওল্ড মালদা পুরসভাতেও চেয়ারম্যান বদল হয়েছে, কিন্তু নতুন চেয়ারম্যান তিনি পদে বসেই ভাইস চেয়ারম্যান পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। মানে একটা ঝামেলা মেটাতে গিয়ে আরও ঝামেলার উপক্রম তৈরি হয়ে গেছে। অভিষেক জেলায় পৌঁছানোর দিনেও তো গোষ্ঠীদ্বন্দ্বটা রোখা যায়নি। আজ তৃণমূল বনাম তৃণমূল দেখা গেছে হরিশ্চন্দ্রপুরে। এবার তৃণমূলের জেতা আসনেই উন্নয়নের পাঁচালি থমকে গেছে, সেটাও তো দেখতে হয়েছে। এবং এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু টোটো করে উন্নয়নের পাঁচালির প্রচার চলছিল কয়েকদিন ধরে, যেরকম চারপাশে তৃণমূল করছে আর কি, সরকারের তরফে করানো হচ্ছে। এবার আজ তাই নিয়ে তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নই পথে নেমে প্রতিবাদ দেখিয়েছে। ভাবা যায়, এটা উলটপুলট হয়ে গেল। তাদের অভিযোগ হচ্ছে সারাদিন টোটো নিয়ে ঘুরে মাইক ব্যাটারি খরচ করে তারা প্রচার করাচ্ছেন, অথচ টাকা মিলছে না। অথচ টোটো প্রতি 1000 টাকা দেওয়ার কথা ছিল, কোথায় গেল টাকা? জেলায় পৌঁছে অভিষেককে কি এই সমস্ত সমস্যারও সমাধান করতে হবে? সত্যি বলতে কি, এই ধরনের সমস্যাগুলোই
বা তার সমাধানটাই বোধহয় মালদা জেলার ভোটের সবথেকে আকর্ষণীয় অংশ হতে চলেছে। সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে টোটো, কিন্তু হরিশ্চন্দ্রপুরের দরজায় দরজায় পৌঁছচ্ছে কি উন্নয়নের পাঁচালী? তৃণমূলের জেতা আসন, সেখানেও গোত্তা খাচ্ছে উন্নয়ন, থুড়ি উন্নয়নের পাঁচালী। কেন? টোটো চালকদের অভিযোগ, উন্নয়নের প্রচার করলেও টোটো ভাড়ায় অন্যের উন্নয়ন হয়ে যাচ্ছে। মানে ভাড়া খাটলেও ভাড়া মিলছে না, অথচ বরাদ্দ টোটো প্রতি 1000 টাকা। তাই প্রচারেই ব্রেক কষলেন টোটো চালকরা। মন্ত্রী বলছেন সভাপতি দিবে, সভাপতি বলছে না উনি দিবে, এরকম করে দিয়ে আমাদের প্রচারটা বন্ধ করে দিয়েছে। কিন্তু গরিব মানুষ আমরা, টাকাটা পেলে কিন্তু খুব ভালো হতো। প্রতিদিন টোটো ও মাইক ভাড়া 1000 টাকা, প্রতিদিন টোটো চালিয়েও সেটা পাননি টোটো চালকরা। টাকা দেবে কে? আপাতত গৌরী সেনকে পাওয়া না গেলেও টাকা নাকি দেওয়ার কথা ছিল ব্লক সভাপতি তোবারক হোসেন এবং বিধায়ক তাজমুল হোসেনের। 2 দিন প্রচার হয়েছে, টাকা কে দিবে এরকম আধার লাগেনি, সেই জন্য বন্ধ হয়ে যায়। 2 দিন চালিয়েছে, সেই টাকাটার ব্যবস্থা করে দিয়ে আরো 28 দিন আমরা চালিয়ে। আমাদের যে ধারণা কি বিধানসভায় যে দায়িত্ব আছে এমএলএ সাহেব, তিনি বলে দেব, না হলে আমরা চালাবো, অসুবিধার কোনো কারণ নেই। কে জানে নাকি এখানে বন্ধ আছে? তারাজু ভাই স্টেপ না নিয়ে কিছু করার আছে? আইপিএক জানে, সবাই জানে। যেখানে টাকা সেখানে এদের উন্নয়ন, টাকা দেখলেই উন্নয়ন হবে, নাহলে উন্নয়ন হবে না। এরা টাকা ছাড়া কোনো কাজ করে না। ন্যায্য পাওনা, সেই পাওনার জায়গাটায় যদি কোথাও কেউ বাড়তি হাত বাড়িয়ে দেন, তাহলে কিন্তু মানুষজনের প্রতিক্রিয়াটা অন্য দিকে ঘুরতে থাকে। এটা কিন্তু এই ভোটে সমস্ত রাজনৈতিক দলগুলোকেই কম বেশি একটু সহ্য করতে হবে যে নিচের তলার সঙ্গে ওপর তলার ফাঁকটা ঠিক কতটা। এই ফাঁক যার ক্ষেত্রে সব থেকে কম হবে, এই ভোটে অ্যাডভান্টেজ কিন্তু নিশ্চিতভাবেই তাদেরই।